আচ্ছা, আগের ক্লাসে আমরা ওই তড়িৎদ্বারে কী পরিমাণ পদার্থ জমা হবে বা ধাতু জমা হবে সেটা পর্যন্ত করাইছিলাম, ঠিক আছে? তাহলে একে ZIT এই সূত্রতে করাইছিলাম। এটা দিয়ে তুমি সবগুলো ম্যাথগুলো করে নিও, যেটা যেটা পারবে না আমাকে বলবে, ঠিক আছে? এখন আসো তোমার দ্রবণে আয়নিক যৌগের তড়িৎ বিশ্লেষণ ও ইলেকট্রোড বিক্রিয়া, ঠিক আছে? তাহলে একটা দ্রবণে যদি আয়নিক যৌগ থাকে তাহলে তার তড়িৎ বিশ্লেষণ হয় কী হবে? আচ্ছা, এখন আমরা দুইটা, মনে করো এটা একটা পাত্র, এই পাত্রটাতে আমাদের দুইটা ক্যাথোড আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, মানে দুইটা তড়িৎদ্বার আছে। তো এখন এই তড়িৎদ্বারগুলোর মধ্যে কোন তড়িৎদ্বার থেকে আমাদের কোন তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করবে এবং কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে, কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড, সেটা আমরা কীভাবে বুঝবো? ঠিক আছে, তো সেটা আমরা বুঝবো হচ্ছে এই ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে, ধাতুর এই সক্রিয়তা সিরিজ দেখে। এই সিরিজের যেটা সবার নিচে থাকবে সেটা কি হবে? ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। তাহলে এটা যত নিচের দিকে আসবে এই ধাতুটা, তত সে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে, ঠিক আছে? ক্যাথোডে গিয়ে সে মানে চার্জ, মানে তার মনে করো 2+ ছিল, মনে করো ক্যালসিয়াম 2+ ছিল, সেটা সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে, ঠিক আছে? সে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। তাহলে এটা যত নিচের দিকে থাকবে সে ক্যাথোডে যাবে, ঠিক আছে? তাহলে যত নিচের দিকে তত ক্যাথোডে যাবে, এবং যত উপরের দিকে সে অ্যানোডে গিয়ে কী করবে? যেটা উপরের দিকে থাকবে, তার মানে এটার যেটা উপরের দিকে থাকবে সেটা ইলেকট্রন ছাড়বে, আর যেটা নিচের দিকে থাকবে সেটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? কারণ কি? তাহলে সে অ্যানোড ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা দেখাবে। তাহলে চার্জ মুক্ত হবে মানে সে চার্জ ছিল, তার মনে করো 2+ ছিল, সে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে সে চার্জ মুক্ত হবে, ঠিক আছে? এবং তুমি সবসময় মনে রাখবা এই যে অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে? অ্যানোড আর ক্যাথোড, অ্যানোডে কিন্তু সবসময় জারণ হবে। অ্যানোডে কী হবে? জারণ। অ্যানোডে হবে হচ্ছে জারণ, আর ক্যাথোডে হবে বিজারণ। আর ক্যাথোডে সবসময় হবে বিজারণ, ঠিক আছে? অ্যানোডে সবসময় জারণ হবে আর ক্যাথোডে সবসময় বিজারণ হবে। তো এই সক্রিয়তা সিরিজের যেটা সবার নিচে থাকে সে কোথায় যাবে? সে ক্যাথোডে যাবে। ক্যাথোডে যায় বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে সে ইলেকট্রন নিবে, ইলেকট্রন নিয়ে তার যে চার্জ ছিল সেই চার্জটা মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর ক্যাথোডে কী হবে? জারণ হবে। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দেবে। তার সে মনে করো ক্যালসিয়াম ছিল, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যালসিয়াম 2+ হয়ে গেল, ঠিক আছে? সে চার্জ যুক্ত হবে। তাহলে অ্যানোডে আসে চার্জ যুক্ত হয় আর ক্যাথোডে যায় চার্জ মুক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে ধাতুর আমাদের সক্রিয়তা সিরিজ, এটা ধাতুর সক্রিয়তা সিরিজ। এই সিরিজে যে উপরে থাকবে সে অ্যানোডে যায় ইলেকট্রন দিবে, আর যে নিচে থাকবে সে ক্যাথোডে যায় ইলেকট্রন নিবে, ঠিক আছে? এটা এখানেও কি একইভাবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে ক্রমান্বয়ে বাড়তেছে। তাহলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ক্রমান্বয়ে নিচের দিকে বাড়তেছে, মানে যেটা যত নিচে থাকবে সে কী করবে? চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, এর চার্জ যুক্ত ছিল, এ ইলেকট্রনটা দিয়ে দিয়ে চার্জ মুক্ত হবে, ঠিক আছে? মানে OS-এর একটা ইলেকট্রন বেশি আছে, এই জন্য সে চার্জ যুক্ত, সে একটা ইলেকট্রন সে দান করে দিয়ে OS-এ পরিণত হবে, ঠিক আছে? মানে চার্জ মুক্ত হবে। আচ্ছা, এখন দেখো যে এখন ক্যাথোডে পৌঁছে উভয় ধনাত্মক আয়নের মধ্যে কোনটি অগ্রাধিকার ভিত্তিতে বিজারিত হবে এবং অ্যানোডে পৌঁছে উভয় ঋণাত্মক আয়নের মধ্যে কোনটি অগ্রাধিকার ভিত্তিতে জারিত হবে তা নির্ভর করবে 3টি শর্তের উপর। মানে মনে করো দুইটা ক্যাটায়ন আছে আর দুইটা ক্যাটায়ন আছে, দুইটা অ্যানায়ন আছে, এর মধ্যে ক্যাটায়নগুলোর মধ্যে কোনটা আগে যায় চার্জ মুক্ত হবে এবং এর মধ্যে কোনটা আগে যায় চার্জ মুক্ত হবে, সেটা 3টা জিনিসের উপর নির্ভর করবে। কী কী? তড়িৎ রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট আয়নের অবস্থান, মানে এই সারিতে আয়নের যে অবস্থান সেটার উপর। যে সবার নিচে থাকবে সে কী হবে? আগে যায় চার্জ মুক্ত হবে, আর যে সবার উপরে থাকবে সে কী করবে? সে চার্জ যুক্ত হবে, মানে সে ইলেকট্রন দান করে দিয়ে পজিটিভে পরিণত হবে, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব এবং
ওই দ্রবণটাতে ক্যাটায়ন আর অ্যানায়নের ঘনমাত্রা কোনটা, যার ঘনমাত্রা বেশি সে আগে কাজ করবে, ঠিক আছে। যার ঘনমাত্রা বেশি, তার পাওয়ার বেশি, তাকে আগে কাজ করতে দিতে হবে, তাই না? তাহলে সে আগে যাই কাজ করবে। আর তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎদ্বারের প্রকৃতি ও তড়িৎদ্বারের প্রভাব, এবং তড়িৎ কোষে যে তড়িৎদ্বার, এই যে আমরা তড়িৎদ্বারগুলো ইউজ করতেছি না, এই তড়িৎদ্বারগুলোর প্রভাব, মানে এখানে কী তড়িৎদ্বার আমরা ব্যবহার করতেছি তার উপর ভিত্তি করবে যে কে আগে চার্জ মুক্ত হবে আর কে আগে চার্জ যুক্ত হবে, ঠিক আছে। তো তাহলে তোমার এই ছকটা মুখস্থ রাখতে হবে। এই ছকটা নিচে আরও আছে, তাহলে তিনটে জিনিস। একটা হচ্ছে তাহলে রাসায়নিক সারি, এই সারিটা দেখবো যে কে কার কোথায় অবস্থান, সে অবস্থান অনুযায়ী যে সবার নিচের দিকে থাকবে সে আগে যায় চার্জ মুক্ত হবে। তারপরে কি সমধর্মী আয়নের ঘনমাত্রার প্রভাব, যার ঘনমাত্রা বেশি সে আগে যায় চার্জ মুক্ত হবে, ঠিক আছে। এবং কি তড়িৎদ্বারের প্রকৃতি, যে তড়িৎদ্বার থাকবে সেই তড়িৎদ্বারের উপর ভিত্তি করে কে আগে চার্জ মুক্ত হবে সেটা নির্ভর করবে, ঠিক আছে। দেখো, যেমন ক্যাথোড রূপে পারদ ব্যবহৃত হলে তখন হাইড্রোজেন প্লাসের পরিবর্তে সোডিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হবে। এমনিতে কিন্তু হাইড্রোজেন প্লাস আগে চার্জ মুক্ত হয়, কিন্তু যদি এখানে পারদের তড়িৎদ্বার ব্যবহার করা হয় তাহলে কি হবে, হাইড্রোজেন প্লাসের থেকে সোডিয়াম আগে চার্জ মুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমরা কোন তড়িৎদ্বার ব্যবহার করতেছি তার উপরও ভিত্তি করবে যে কে আগে চার্জ মুক্ত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের ব্যবহার। তাহলে তড়িৎ বিশ্লেষ্য এই জিনিসটা কী জিনিস, তড়িৎ বিশ্লেষণটা কী জিনিস, এটা হচ্ছে, এটা কোথায় ইউজ করা হয়, মনে করো ধাতুর গ্যালভানাইজেশন বলো, তারপর ধাতুর উপর প্রলেপ দেওয়া বলো, এই জিনিসগুলোতে আমরা তড়িৎ বিশ্লেষণ ইউজ করে থাকি। তো মনে করো এটা একটা চামচ, এটা একটা চামচ, এটা একটা তোমার লোহার চামচ। এখন এই চামচটার উপরে আমি মনে করো পিতলের একটা আস্তরণ দিয়ে নেব, ঠিক আছে। এই জন্য আমার কী করতে হবে, আমার একটা পিতলের ধাতু নিতে হবে, ঠিক আছে। একটা অ্যানোড, একটা হলো ক্যাথোড। আমরা একটা পিতলের ধাতু নিলাম, নিয়ে মনে করো এটা আমি ক্যাথোড করলাম, এটা আমি ক্যাথোড করলাম, ঠিক আছে। এটা আমার ক্যাথোড আর এটা আমার অ্যানোড। তো তখন কি হবে, এবং এখানে আমি একটা দ্রবণ থাকবে, এখানে মনে করো আমি এখানে কী দিতে চাইছি, কপার দিতে চাইছি। তো মনে করো এখানে আমার কপারের একটা দ্রবণ আছে। তো তখন কি হবে, অ্যানোডে কপার এসে কপারগুলো কী করবে, এটা এটা মনে করো এটা একটা কপারের দণ্ড, ঠিক আছে। এটা একটা কপারের দণ্ড এবং এখানে আমার কপার আছে, এই যে তরলটা আছে এর মধ্যে কপার আছে। কী হবে, কপারগুলো তখন এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে এসে মুক্ত হবে, কপারগুলো এখানে এসে এই তরলের মধ্যে মুক্ত হবে। এবং এই মুক্ত কপারগুলো আবার এই দিকে যায়, এই যে ইলেকট্রনটা তখন এদিকে ছেড়ে দিল, ইলেকট্রনটা তখন এই তারের ভিতর দিয়ে এইবার আসবে, ঠিক আছে। ইলেকট্রনগুলো এইবার আসবে, তখন কী হবে, এই মুক্ত যে কপারগুলো আছে সেই মুক্ত কপারগুলো আবার এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে ওই যে কপার 2+ ছিল, কপার 2+ সঙ্গে দুটো ইলেকট্রন যুক্ত হয়ে কপার ধাতুতে পরিণত হয়ে এই যে আমার হলো চামচটা আছে, চামচের গায়ের উপর কপারটা যুক্ত হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। তো বুঝলে কীভাবে প্রলেপ দেওয়া হয়, যার উপর প্রলেপ দিব সেটা সবসময় কোথায় রাখবো, ক্যাথোডে রাখবো, ঠিক আছে। যার উপর প্রলেপ দিতে চাই সেটাকে ক্যাথোডে রাখবো, আর অ্যানোডে যে প্রলেপটা যে ধাতুর প্রলেপ দিব তার একটা দণ্ড রাখবো, রেখে এবং ওখানে ওই দণ্ডটারই একটা মিশ্রণ এখানে আমরা রাখবো, একটা লবণ রাখবো, ঠিক আছে। তখন কী হবে, এই ধাতুটা ক্ষয় হয়ে এখানে এসে জমা হবে, ঠিক আছে। এভাবে তড়িৎ বিশ্লেষণ করা হবে। তো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার কি, ডাউন পদ্ধতিতে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ধাতু আমরা বের করতে পারি। মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে আমরা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড বের করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড ও গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু আমরা বের করতে পারি। তারপর বিশুদ্ধ বক্সাইট বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এর তড়িৎ বিশ্লেষণে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে এই ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেও আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে থাকি, ঠিক আছে। একটা হলো ধাতু নিষ্কাশন, আরেকটা হলো কি গ্যালভানাইজেশন বা হলো কোনো জিনিসের উপর একটা জিনিসের প্রলেপ দেওয়া, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, এটা হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ, ঠিক আছে। তাহলে এই সিরিজের যে সবার উপরে থাকবে সেই ধাতুটা সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে। ধাতুর বিজারণ ক্ষমতা বৃদ্ধিক্রম, ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, তাহলে ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ধাতুর সক্রিয়তা সিরিজ। এই সিরিজের যে ধাতুটা সবার বেশি উপরে থাকবে সে ধাতুটা বেশি সক্রিয়, যে ধাতুটা সবার নিচে থাকবে সে ধাতুটা সবচেয়ে কম সক্রিয়। ঠিক আছে, এই জন্য আমাদের এই গোল্ড, যেটা গোল্ড কিন্তু পৃথিবীর মধ্যে অনেক একটা নিষ্ক্রিয় ধাতু। এই জন্য সোনা আমাদের যদি মুক্ত অবস্থায় রেখে দিই 100 বছরেও সোনার গায়ের উপর কোনো আস্তরণ পড়বে না। কিন্তু আমরা যদি লোহাকে যদি মুক্ত অবস্থায় রেখে দিই কী হবে, কারণ লোহা বেশি সক্রিয়। ঠিক আছে, সোনা থেকে লোহা কিন্তু বেশি সক্রিয়, ওই জন্য কী হবে, লোহার উপরে আমাদের মরিচা পড়বে। ঠিক আছে, তো এই জন্য সোনা হচ্ছে আমাদের দামি ধাতু, কারণ সোনা অনেক দিন থেকে, সোনার উপর সোনা অনেক নিষ্ক্রিয় ধাতু। ঠিক আছে, সিলভার, সোনা এগুলো কিন্তু অনেক নিষ্ক্রিয় ধাতু। তারপর তামা। ঠিক আছে, এই জন্য কিন্তু এই ধাতুগুলোর দাম বেশি, কারণ এই ধাতুগুলো নিষ্ক্রিয়। এই ধাতুগুলো সাধারণত প্রকৃতির কোনো জিনিসের সঙ্গে অত সহজে বিক্রিয়া করে না। ঠিক আছে, আচ্ছা দেখো এর মধ্যে কী হয়েছে, দেখো এর মধ্যে এই যে তীর চিহ্নগুলো দেওয়া আছে না, এই তীর চিহ্নগুলো এগুলো দ্বারা কী বোঝাচ্ছে, এগুলো দ্বারা বোঝায় তোমার এই দেখো এতদূর পর্যন্ত এরা কি করতে পারে, এই সোডিয়াম পর্যন্ত এটা কী করতে পারে, পানির অক্সিজেন থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, পানির হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তারপর কি, স্টিম পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, এবং অ্যাসিড HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রথমের যে তিনটা, এই প্রথমের পাঁচটা, এই পাঁচটা কিন্তু এই চারটায় করতে পারে। সে নর্মাল পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারে, স্টিম পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারে, HCl থেকে হাইড্রোজেনকে সরাতে পারে। ঠিক আছে, তারপরে আসো তিনটাই করতে পারে। ঠিক আছে, তারপরে কী আসছে, তারপরে আসো হচ্ছে তোমার এই তিনটা গেল, তারপরে এটাতে আসো, এই কী করতে পারে, এ করতে পারে হচ্ছে মানে এই ক্যাডমিয়াম পর্যন্ত এ নর্মাল পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারে, আর হচ্ছে স্টিম পানি থেকে হাইড্রোজেন সরাতে পারে, কিন্তু এই সেল থেকে সরাতে পারে না। ঠিক আছে, কিন্তু এই নিচের টুকু যেটা, এটা কী করতে পারে, এই সেলকে সরাতে পারে। ঠিক আছে, পানি থেকে এই সেলকে সরাতে পারে। ওকে, মানে নিচের এই কয়টা, আর এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। আর হাইড্রোজেনের নিচে যেটা, সেটা আর হাইড্রোজেনকে সরাতে পারে না। মানে হাইড্রোজেনের থেকে উপরে যেটা শক্তিশালী তারা হাইড্রোজেনকে সরাতে পারে, যে কোনো কারো থেকে হাইড্রোজেনকে সরাতে পারে। কিন্তু হাইড্রোজেন থেকে নিচে যেগুলো, সেগুলো হাইড্রোজেন থেকে কম শক্তিশালী, এরা হাইড্রোজেনকে কোনো জায়গা থেকে অপসারণ করতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের ধাতু সক্রিয়তা সিরিজ, এখানে কী হয়েছে দেখো, ধাতু সক্রিয়তা সিরিজে বিভিন্ন ধাতুর রাসায়নিক সক্রিয়তার একটি ক্রম দেখানো হয়েছে। এই সিরিজে ধাতুর অবস্থান যত উপরে তার সক্রিয়তা নিচের ধাতুগুলোর থেকে তত বেশি। ঠিক আছে, এখানে লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু। ওকে, তারপর ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে সবল বিজারক ও দুর্বল বিজারক আমরা চিহ্নিত করতে পারি। ঠিক আছে, যেটা সবার উপরে সেটা সবল বিজারক, যেটা সবার নিচে সেটা দুর্বল বিজারক। সিরিজের উপরে অবস্থিত ধাতুগুলো হচ্ছে সবল বিজারক, আর নিচে অবস্থিত ধাতুগুলো হচ্ছে দুর্বল বিজারক। বিজারক মানে কি, যে সকল পদার্থ ইলেকট্রন দান করতে পারে। বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। ঠিক আছে, মনে রাখবো বিজারকের জারণ ঘটে। ঠিক আছে, আর জারকের বিজারণ ঘটে। বিজারকের জারণ ঘটে, আর বিজারকের জারণ ঘটে, আর বিজারক আর জারকে কী ঘটে, বিজারণ ঘটে। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখবে। তারপরে সক্রিয়তা সিরিজ তড়িৎ কোষে ক্যাথোড অ্যানোড নির্ধারণে ভূমিকা রাখে। অধিক সক্রিয় ধাতুটি অ্যানোডে যায় এবং কম সক্রিয় ধাতুটি ক্যাথোডে যায়। ঠিক আছে, তাহলে এই সক্রিয়তা সিরিজে যেটা অধিক সক্রিয়, মানে যেটা উপরে থাকবে, মনে করো এটা আর এটা আমরা একটা পাত্রে রাখছি, আর এখানে দুটো তড়িৎদ্বার দিয়েছি, একটা অ্যানোড একটা ক্যাথোড। তাহলে লিথিয়াম আর অ্যালুমিনিয়াম, তাহলে কোনটা অ্যানোডে যাবে, অবশ্যই যেটা উপরে থাকবে সেটা অ্যানোডে যাবে। ঠিক আছে, তার মানে উপরে হচ্ছে অ্যানোড আর নিচে হচ্ছে আমাদের ক্যাথোড। ওকে, তাহলে তোমার যে ধাতুই দিয়ে থাকুক, যদি দুইটা ধাতু একটা পাত্রের মধ্যে দেওয়া থাকে, তাহলে অ্যানোডে কোনটা যাবে, যেটা উপরে থাকবে সেটা অ্যানোডে যাবে, যেটা নিচে থাকবে সেটা ক্যাথোডে যাবে। ঠিক আছে, এটা মাথার মধ্যে ঢোকায় নাও। এই সিরিজে যেটা উপরে থাকবে সেটা অ্যানোডে যাবে, যেটা নিচে থাকবে সেটা ক্যাথোডে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি, এখন এই যে সিরিজে যেটা হাইড্রোজেন এর নিচে থাকে তারা
HCl থেকে সরাতে পারে না, কিন্তু যারা হাইড্রোজেনের উপরে থাকে তারা HCl থেকে সরাতে পারে। এবং সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলো এরা HCl থেকে হাইড্রোজেনকে সরাতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এখন আসো জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। কী জিনিস জারণ আর বিজারণ? এটা একটা অর্ধ বিক্রিয়া, এটা তোমাকে অনেক সময় প্রমাণ করতে বলতে পারে। তাহলে আমি জারণ মানে তোমাকে আগে কি বলছি, জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে। জারণ মানে জারণ ইকুয়াল টু ইলেকট্রনের ছাড়ন, ছাড়ন ইকুয়াল টু ধনাত্মক চার্জে বাড়ন, বাড়ন মানে বাড়বে, ঠিক আছে, মানে বেশি হবে, ধনাত্মক চার্জ বাড়বে। তাহলে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ধনাত্মক চার্জের বাড়ন, ঠিক আছে, মানে ধনাত্মক চার্জ বাড়বে, 0 থেকে 2 হবে, 2 থেকে 4 হবে, ঠিক আছে। এটা ধনাত্মক চার্জের বাড়ন, মানে ধনাত্মক চার্জ উপরের দিকে বাড়বে। তাহলে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ধনাত্মক চার্জের বাড়ন, ঠিক আছে, এটা আমাদের লিখলেই হবে। তাহলে জারণ একটা অর্ধ বিক্রিয়া অবশ্যই। তাহলে মনে করো জিঙ্ক কী করলো, 2টা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হলো, ওই 2টা ইলেকট্রন কপার নিয়ে কপার 2+ থেকে কপারে পরিণত হলো, ঠিক আছে। তাহলে যেখানে জারণ অর্ধ বিক্রিয়া হলো সেখানে বিজারণ অর্ধ বিক্রিয়া হলো, ওকে। তাহলে জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, ঠিক আছে। আর জারণ ক্রিয়া কে দেয়? জারণ ক্রিয়া দেয় বিজারক পদার্থ, বিজারক পদার্থ দেয় জারণ ক্রিয়া, ঠিক আছে। আর বিজারণ ক্রিয়া দেয় জারক পদার্থ, বিজারণ ক্রিয়া দিয়ে দেয় জারক পদার্থ, ঠিক আছে। বিজারণ ক্রিয়া দেয় জারক পদার্থ আর জারণ ক্রিয়া দেয় বিজারক পদার্থ, ঠিক আছে। আর জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ধনাত্মক চার্জের বাড়ন, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসুন, লবণ সেতু। লবণ সেতু জিনিসটা কি? লবণ সেতু হচ্ছে, মনে করো আমরা 2টা পাত্র, আলাদা আলাদা 2টা পাত্র নিয়েছি। যদি একটা পাত্র হতো তাহলে সমস্যা নেই, কিন্তু আমরা যদি 2টা আলাদা আলাদা পাত্র নিই এবং এগুলোর মধ্যে একটাতে জিঙ্ক দিছি, একটাতে কপার দিছি, তাই না? তাহলে কী হচ্ছে এখানে, জিঙ্ক, এইটা জিঙ্কের ধাতু, জিঙ্ক এখানে ইলেকট্রনগুলা ছেড়ে দিচ্ছে, এটা জিঙ্কের একটা দণ্ড, ঠিক আছে। এই দণ্ডের ভিতরের জিঙ্কগুলা ইলেকট্রনগুলো বের করে দিয়ে দিয়ে এখানে লাভ মারতেছে, এই পুকুরে জিঙ্কটা লাভ মারতেছে, ঠিক আছে। মানে জিঙ্ক, এমনি জিঙ্ক ছিল, সেটা ইলেকট্রন এই তারের মধ্যে দিয়ে ছেড়ে দিয়ে সেই পুকুরে লাভ মারতেছে, জিঙ্কগুলো এই পুকুরের মধ্যে লাভ মারতেছে এই ধাতুটা থেকে, ঠিক আছে। তখন ওই ইলেকট্রনগুলো এই পাশে আসে, এই পাশে জমা হচ্ছে, জমা হয়ে কী হচ্ছে, এখানে কপার আসছে 2+, এই 2টা ইলেকট্রন এখানে আসে কপারের সঙ্গে যুক্ত হচ্ছে, ভাই কপার এই দণ্ডের মধ্যে কপার জমা হচ্ছে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, জিঙ্ক এখান থেকে কমে যাচ্ছে, এই দ্বন্দ্বটা থেকে জিঙ্ক কিন্তু কমে যাচ্ছে, কারণ জিঙ্ক ইলেকট্রন ছেড়ে পুকুরে লাভ মারতেছে। আর এখানে কী হচ্ছে, এই পুকুর থেকে কপার ইলেকট্রন পেয়ে কপারটা এই দণ্ডের মধ্যে জমা হচ্ছে, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, তাহলে এখানে আমাদের ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল না, কারণ এখান থেকে ইলেকট্রনগুলো চলে এসে এখানে আসতেছে। তাহলে এই ইলেকট্রন এখানে বাড়তেছে, এখানে কমছে, এই সমতাটা রক্ষা করার জন্য আমাদের লবণ সেতুর দরকার, ঠিক আছে। এই সমতাটা রক্ষা করে আমাদের লবণ সেতু, ওকে, বুঝতে পারছো? তাহলে কী জিনিস হয়, তাহলে জিনিসটা বুঝছো তো, যে এখানে যে দণ্ড আছে, এই দণ্ড থেকে জিঙ্ক এই পুকুরে লাভ মারতেছে, ইলেকট্রন এখানে ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন এদিকে ছেড়ে দিচ্ছে, দিয়ে পুকুরের মধ্যে লাভ মারতেছে, জিঙ্ক 2+ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের লবণ সেতুতে কী কী থাকে? তড়িৎ কোষে ব্যবহৃত লবণ সেতু হচ্ছে KCl বা পটাশিয়াম নাইট্রেট অথবা অ্যামোনিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম সালফেটের 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণ ভর্তি একটি উল্টানো ইউ আকৃতির একটা কাঁচ নল, ঠিক আছে, যার 2 মুখই খোলা থাকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লবণ সেতু। তাহলে লবণ সেতুতে কোন কোন লবণ থাকে এগুলো কিন্তু MCQতে আসে, খুবই ইম্পর্টেন্ট, এই লবণগুলোর নাম বুঝতে পারবো, লবণ সেতুতে কোন কোন লবণ থাকে, ঠিক আছে। এখন লবণ সেতুর বৈশিষ্ট্য কী? লবণ সেতুর বৈশিষ্ট্য হচ্ছে, লবণ সেতুতে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন দুটাই থাকবে সমান পরিমাণে, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্যটি তড়িৎ কোষে দ্রবণ দুইটির সাথে কোনো বিক্রিয়া করবে না। এখানে যে আমরা পদার্থগুলো দেবো সেটা এই দ্রবণ পদার্থগুলোর সাথে কোনো বিক্রিয়া করবে না, ঠিক আছে। 2টি অর্ধকোষের পরোক্ষ সংযোগকারী রূপে লবণ সেতুটা ব্যবহৃত হয়। লবণ সেতু দেওয়ার কারণে ইলেকট্রনের যেহেতু সমতা হয়, ঠিক আছে।
ইলেকট্রনের যাতে সমতা হয় এবং এখানে যাতে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের একটা সমতা মেনটেন হয়, ঠিক আছে। এখান থেকে যেহেতু ইলেকট্রন কমে যাচ্ছে কী হবে, এখানে ইলেকট্রন কমে গেছে তাই না, তাহলে ঋণাত্মক আয়নটা এখানে আসবে। আর এখানে যেহেতু ইলেকট্রন বেড়ে গেছে, এটাকে কমানোর জন্য এখানে ধনাত্মক আয়নটা এখানে আসবে, মানে প্লাসটা এখানে আসবে আর মাইনাসটা এখানে, প্লাসটা এখানে থাকবে আর মাইনাসগুলো এখানে চলে আসবে, ঠিক আছে, লবণ সেতু থেকে। এইভাবে সে ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সমতাটা রক্ষা করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লবণ সেতুর কাজ। এখন আসো কোষ বিভব। কোষ বিভব বলতে কী বোঝো? আচ্ছা, তোমাকে একটা জিনিস আমি খুব ভালো করে শেখাবো, তুমি সারা জীবন ওইভাবেই করবা, ঠিক আছে। কোষ বিভব বলতে বোঝায় যে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এটাকে বলা হচ্ছে কোষ বিভব, ঠিক আছে। যেটা বলতেছি সুন্দর করে খাতায় লিখে নিবা। কোষ বিভব অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এটাকে বলা হচ্ছে কোষ বিভব, ঠিক আছে। কোষ বিভব মানে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, ঠিক আছে। এখন যদি অ্যানোডে বিজারণ দেওয়া থাকে, জাস্ট চিহ্নটা তুমি মাইনাস করে দেবে, ঠিক আছে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে। মনে করো ওখানে বলা আছে যে অ্যানোডের আমার বিজারণ বিভব দেওয়া আছে, একজন অ্যানোডের বিজারণ বিভব কত দেওয়া আছে, প্লাস 0.5 ভোল্ট, এটা দেওয়া আছে। অ্যানোডের বিজারণ বিভব এটা দেওয়া আছে, ঠিক আছে। আর ক্যাথোডের দেওয়া আছে মনে করো জারণ বিভব, আর ক্যাথোডের দেওয়া আছে কি জারণ বিভব দেওয়া আছে মনে করো -0.7। ওকে, তাহলে তোমাকে বলতেছি এখান থেকে তুমি কোষ বিভবটা বের করো। তাহলে কোষ বিভব সময় তুমি কী জানো? কোষ বিভব সময় তুমি জানো যে অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, কিন্তু এখানে দেওয়া আছে কি অ্যানোডের বিজারণ, তাহলে তুমি কী করবে, জাস্ট এই চিহ্নটা মাইনাস করে দেবে, ঠিক আছে। তাহলে তোমার অ্যানোডের জারণ বের করতে বলছে, কিন্তু এখানে অ্যানোডের বিজারণ দেওয়া আছে, বিজারণ থেকে জারণ করতে গেলে জাস্ট চিহ্নটা চেঞ্জ, ঠিক আছে। তারপরে ক্যাথোডের তোমার কী দিয়েছে, জারণ দেওয়া আছে, কিন্তু তুমি কী দরকার, ক্যাথোডের বিজারণ দরকার, তখন কী করবা, চিহ্নটা প্লাস করে দেবে, দিয়ে এই দুটো যোগ করে দেবে, ঠিক আছে, শেষ। এইভাবেই তুমি সব করবা, আমি যেটা বলতেছি। অন্য তোমার কোনো দিকে তাকানোর দরকার নেই, তুমি এটা দিই, এই একটা দিয়ে সব হবে, দুনিয়া সব মেয়েতেই একটা দিয়ে হবে, আর কোনো কিছু বোঝার দরকার নেই। অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, শেষ, বসবে দরকার নেই। আর এটা লিখবা, লিখে যদি অ্যানোডের বিজারণ দেওয়া থাকে মাইনাস করে দিবা, যদি ক্যাথোডের জারণ দেওয়া থাকে মাইনাস করে দিবা, চিহ্নটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে, শেষ। এখন তোমাকে মনে করো এভাবে দেওয়া আছে, জারণ বিজারণ বলা নেই, ঠিক আছে, তাহলে তুমি কী করবা? তাহলে তুমি করবা হচ্ছে, দেখো এই জিনিসটা মানে কি আর এই জিনিসটা মানে কি, ঠিক আছে। আচ্ছা, তুমি জানো কি জারণ মানে কি, ইলেকট্রনের ছাড়ন ধনাত্মক চার্জের বাড়ন, তাই না? তাহলে এখানে চার্জ 0 ছিল, এখানে চার্জ 2 হয়েছে, তার মানে এই চিহ্নটা দ্বারা আমার কি বোঝাচ্ছে, এই চিহ্ন দ্বারা আমার বোঝাচ্ছে হচ্ছে জারণ, ঠিক আছে। এই চিহ্ন দ্বারা জারণ মানে তোমার মনে দেওয়া থাকলো জিঙ্ক টান দিয়ে জিঙ্ক 2+ দিয়ে এটা সমান দেওয়া আছে মনে করো 0.5 ভোল্ট, তাহলে তুমি এটা কী বুঝবা, এটা মানে কি, এটা মানে হচ্ছে জারণ, কারণ 0 থেকে প্লাস হয়েছে, এখান থেকে এটা কত হয়েছে, 0 থেকে প্লাস হয়েছে, তার মানে এটা ধনাত্মক চার্জের বাড়ন, মানে ধনাত্মক চার্জ বেড়েছে, তার মানে হয়েছে জারণ, মানে এটা জিঙ্কের জারণ বিভব এটা দেওয়া আছে, বুঝতে পারছো এটা। এখন মনে করে দেওয়া আছে কপার 2+ ব্র্যাকেট দিয়ে কপার দেওয়া আছে, দিয়ে সমান দেওয়া আছে 0.7, এটা দেওয়া আছে। এটা মানে কি, এটা কপারের জারণ বিভব না বিজারণ বিভব, এটা কী বুঝবে হচ্ছে, এখানে কিছু দেখো, এখানে 2 ছিল, এখানে 0 হয়ে গেছে, তার মানে কি কমে গেছে, কমে যাওয়া মানে বিজারণ, তার মানে এটা হচ্ছে আমাদের কপারের বিজারণ বিভব, বুঝতে পারছো? তাহলে আমরা এই সংকেতটা দেখেই বুঝতে পারবো যে এটা জারণ বিভব নাকি বিজারণ বিভব। যদি 0 থেকে বাড়ে, বা এখানে মনে করো মাইনাস ছিল, -2 ছিল, সেখান থেকে 0 হলো, বাড়লো কি না, বাড়া মানেই জারণ, ঠিক আছে, জারণ মানে ধনাত্মক চার্জের বাড়ন, মানে ধনাত্মক চার্জ বাড়বে, ঠিক আছে। আর যেটা কমে যাবে সেটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। তো এইভাবে এখন একটা কোষের সংকেত আমরা কিভাবে লিখি,
ঠিক আছে, এটা হচ্ছে একটা কোষের সংকেত। আচ্ছা, তাহলে আমরা একটা কোষের সংকেত এভাবে লিখি যে কোষের মধ্যে দুইটা পদার্থ থাকবে, দুইটা পদার্থ আমাদের কীভাবে আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, এখানে কী আছে দেখো, জিঙ্ক আছে আর জিঙ্ক সালফেট আছে। তার মানে কি, এখানে জিঙ্কের 0, জিঙ্ক সালফেট মানে কি এখানে 2+, সালফেটের 2-। তার মানে কী হয়েছে, এখানে জিঙ্কের জারণ হয়েছে। আর কপার কী ছিল, এখানে কপার 2+, সালফেট 2-, তাই না? সেখান থেকে কপার 0 হয়েছে, তার মানে এখানে কপারের বিজারণ হয়েছে। তাহলে বুঝলা জিনিসটা দ্বারা কী বোঝাচ্ছে? এই জিনিসটা দ্বারা কী বোঝাচ্ছে যে এখানে দুইটা ধাতু আছে আমাদের, একটা জিঙ্কের একটা সলিড তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে কপারের সলিড তড়িৎদ্বার আছে, এবং আমাদের অ্যাকোয়াস মানে কি তরলের মধ্যে থাকবে, এবং তরলের মধ্যে জিঙ্ক সালফেট আছে আর কপার সালফেট আছে। ঠিক আছে, এবং এখানে হয়েছে কি, এখানে জিঙ্কের জারণ হয়েছে, তার মানে জিঙ্ক আছে কোথায়, জিঙ্ক আছে আমাদের অ্যানোডে, এখানে অ্যানোডে আছে হচ্ছে জিঙ্ক, এখানে জিঙ্কের জারণ হয়েছে। কারণ জিঙ্কের কী হয়েছে দেখো, জিঙ্ক 0 থেকে 2+ হয়েছে, এই জন্য জিঙ্কের জারণ হয়েছে। আর কপারে কী হয়েছে, 2+ কপার থেকে কপার 0 হয়েছে, তাহলে কপারের বিজারণ হয়েছে। তার মানে কপার কোথায় আছে, ক্যাথোডে আছে কপার। ঠিক আছে, ক্যাথোডে আছে হচ্ছে কপার, আর অ্যানোডে আছে হচ্ছে আমাদের জিঙ্ক। ঠিক আছে, অ্যানোডে আছে জিঙ্ক আর ক্যাথোডে আছে কপার, অ্যানোডে আছে জিঙ্ক, ক্যাথোডে আছে কপার। এবং এই চিহ্নটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে কোনো লবণ সেতু নাই। এটা কিন্তু এটা না, এটার কিন্তু এটা না, এটা হচ্ছে এটা। আর যেখানে দেখবো দুইটা চিহ্ন মাঝখানে, সেটা মানে হচ্ছে লবণ সেতু। দুইটা চিহ্ন থাকা মানে হচ্ছে এরকম, যেখানে দুটো চিহ্ন থাকবে মাঝখানে, এটাকে বলা হবে লবণ সেতু। ঠিক আছে, মাঝখানে দুটো চিহ্ন থাকা মানে এটা হচ্ছে আমাদের লবণ সেতু। বুঝতে পারলা? তাহলে কোনটা দ্বারা কী বোঝায় তোমার পুরো জিনিসটা আমি বুঝাই দিলাম। এখন তুমি এরকম একটা যদি দেখো, দেখে বুঝতে পারবো যে এটা দ্বারা কী বোঝাচ্ছে যে জিঙ্কের একটা সলিড এরকম একটা ধাতু আছে, কপারের একটা এরকম একটা ধাতু আছে, এবং কি আছে, জিঙ্কের ধাতু যে পাশে সেখানে জিঙ্কের সালফেটের লবণ আছে, কপারের ধাতু যে পাশে সেখানে কপার সালফেটের লবণ আছে, এবং মাঝখানে একটা টান দেওয়া মানে এখানে কোনো লবণ সেতু নাই, মানে এটা একটা ইয়ার মধ্যেই আছে। ঠিক আছে, একটা টান দেওয়া মানে একটা পাত্রের মধ্যে আসছে, আর দুইটা টান দেওয়া মানে দুইটা পাত্রের মধ্যে আসছে, তাদেরকে লবণ সেতু দ্বারা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে। তাহলে এটা কোষ বিক্রিয়াটা কী হবে, এটা কোষ বিক্রিয়া হবে কি, তাহলে জিঙ্কের জারণ হয়েছে, তার মানে অবশ্যই জিঙ্ক দুইটা ইলেকট্রন, তুমি এইভাবে লিখবা, জিঙ্ক দুটো ইলেকট্রন দান করে কী হয়েছে, জিঙ্ক 2+, কপার সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস, তাহলে টোটাল ধাতুর বিক্রিয়া এটা, তুমি এভাবে লিখবে। ঠিক আছে, শেষ। এভাবে হুবহু একই জিনিস, আয়রন 0 থেকে আয়রন 2+ হয়েছে, তার মানে এখানে কী হয়েছে, আয়রনের জারণ হয়েছে। আর হাইড্রোজেন কী ছিল, হাইড্রোজেন এখানে 0 ছিল, হাইড্রোজেন 2+ হয়েছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, এটা কিন্তু উল্টা হয়েছে, উল্টা লিখছে। ঠিক আছে, এটা কিন্তু এটা উল্টে লিখছে এরা, এটা হবে হচ্ছে তোমার H2SO4 দিয়ে হাইড্রোজেন প্লাস, এটা হতো। এখানে হাইড্রোজেন কী হয়েছে, হাইড্রোজেন 2+ থেকে 0 হয়েছে, মানে এটা বিজারণ হয়েছে। ঠিক আছে, এটা উল্টা লিখছে কিন্তু। তাহলে কী হয়েছে, আয়রন দুটো ইলেকট্রন দান করে আয়রন 2+, হাইড্রোজেন 2+ দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তার টোটাল ধাতুর বিক্রিয়া হবে এটা, এই দেখো এখানে ঠিক লিখছে। ঠিক আছে, এইরকম। তাহলে এরকম যতগুলো আছে তুমি সবগুলা একবার করে করবা, টোটাল বিক্রিয়া কী হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এখানে এটা যদি তুমি দেখো, এটা দেখে তুমি কী বুঝবে, এখানে কোষ সংকেত লিখতে হবে। তাহলে কোষ সংকেত তোমার কী হবে, এখানে ম্যাগনেসিয়াম সলিড, কপার সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট আর কপার। ঠিক আছে, তাহলে এখানে কোষ সংকেতটা কী হবে, কোষ সংকেত হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ছিল, ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম স্লাইড দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট দিবা, টান দিবা, দিয়ে কী হবে, কপার সালফেট থেকে কপার আছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের কোষ ডায়াগ্রাম হয়ে থাকে, এটা হলো কোষ ডায়াগ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম সালফেট হয়েছে, একটা পাত্রে আছে, কপার সালফেট থেকে কপার হয়েছে। ঠিক আছে,
এভাবে কোষ সংকেত লিখতে হয়। আচ্ছা, এখন আসো তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভবটা কি? ধাতু সক্রিয়তা সিরিজ। আচ্ছা, তড়িৎদ্বার বিভব বলতে এখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে, মানে বিভিন্ন তড়িৎদ্বারের একটা বিভব থাকে, সেটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটা? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? কোনো তড়িৎদ্বার বিভবের মান সর্বসম্মতিক্রমে 0 ধরে এর সাথে পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগে সৃষ্ট কোষের ইএমএফ তড়িৎদ্বার বিভব ধরা হয়, ঠিক আছে। সর্বজনীন রীতি অনুযায়ী প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবকে আমরা 0 ধরি, ঠিক আছে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা, সেটাকে আমরা 0 ধরি, এর সঙ্গে তুলনা করে আমাদের অন্য তড়িৎদ্বারের বিভবগুলো বের করা হয়, ঠিক আছে। যে কোনো তড়িৎদ্বারের বিভব প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে মেপে আমরা তার থেকে কত বেশি বা কত কম সেটা বের করে থাকি, ঠিক আছে। এখন প্রমাণ তড়িৎদ্বার বিভব, এখন এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার এবং এর বিভব হচ্ছে 0 ধরা হয়, ঠিক আছে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা, তার বিভবটা আমরা 0 ধরে থাকি। প্রমাণ তড়িৎদ্বার বিভব, এখানে কী করা হয়? প্রতিটি তড়িৎদ্বারের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোলার ঘনমাত্রা, এবং তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা রুম টেম্পারেচার থাকবে। এই অবস্থায় প্রতিটি তড়িৎদ্বারের বিভবকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব ধরে থাকি, ঠিক আছে। এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান 0 ভোল্ট ধরা হয়। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব কি? এখানে কি হয়? আমরা 1 অ্যাটম চাপে হাইড্রোজেন গ্যাস দিয়ে থাকি এবং এখানে প্লাটিনামের একটা তার থাকে। হাইড্রোজেন গ্যাস কি হয়? এখানে এসে সে ইলেকট্রন দান করে এবং এখানে এই সেল, এখানে আমাদের হাইড্রোজেন আর এই সেল মুক্ত অবস্থায় থাকে। এই ইলেকট্রনগুলো হাইড্রোজেন গ্রহণ করে সে আবার হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে হাইড্রোজেন গ্যাস আসলো, ইলেকট্রন ছেড়ে দিল, আবার হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, ঠিক আছে। এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারকে বলা হচ্ছে আমাদের প্রমাণ তড়িৎদ্বার এবং এই তড়িৎদ্বারের টোটাল বিভবের মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে একটা প্রমাণ তড়িৎদ্বারের সঙ্গে কেমন? এখানে প্লাটিনামের একটা তার থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন প্লাস হবে, ঠিক আছে। একটা হাইড্রোজেন থাকবে, সেখান থেকে হাইড্রোজেন প্লাস হবে এবং সবগুলো 1 মোলার করে থাকবে, আর হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটম করে থাকবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আমাদের প্রমাণ তড়িৎদ্বার। আর এছাড়াও আমাদের বিভিন্ন কিছু গৌণ তড়িৎদ্বার থাকে। তাহলে প্রমাণ তড়িৎদ্বারকে বলা হয় আমরা প্রাইমারি তড়িৎদ্বার। তাহলে প্রাইমারি তড়িৎদ্বার মানে হাইড্রোজেনের যে তড়িৎদ্বার তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার। সেটা বাদ দিয়ে যে তড়িৎ যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে আমাদের সেকেন্ডারি তড়িৎদ্বার। সেকেন্ডারি তড়িৎদ্বার উদাহরণের মধ্যে হচ্ছে ক্যালোমেল আছে, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইনাইন হাইড্রোন তড়িৎদ্বার, এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি তড়িৎদ্বার, ঠিক আছে। আচ্ছা, এখন তড়িৎদ্বার বিভবের মান নির্ণয় ওই একই আমি বলছি। তাহলে একটা ইনট সেল মানে একটা সেলের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কত? তাহলে জারণ প্লাস বিজারণ, ঠিক আছে। জারণ প্লাস বিজারণ যদি আমরা করি, তাহলে জারণ বিজারণ করে আমাদের কত আসে? দেখো, এটা হাইড্রোজেনের সঙ্গে হিসাব করছি, হিসাব করে আমাদের কত সেটা। তাহলে জিঙ্কের তড়িৎদ্বার বিভব কত সেটা আমরা হাইড্রোজেনের সঙ্গে হিসাব করে বের করছি। এই জন্য হাইড্রোজেনকে বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার, ঠিক আছে। আচ্ছা, এই মানগুলো একটু মুখস্থ করে রাখবা। এই মানগুলো যদি দেওয়া না থাকে কোনো সময়, তাহলে কার তড়িৎদ্বার বিভব কত সেই জিনিসটা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু দেওয়াই থাকে, যদি না দেওয়া থাকে আর কি। আচ্ছা, এখন আসো লোহা কীভাবে ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। একটা লোহা আমরা যদি মাটিতে রাখি বা বাতাসের সংস্পর্শে রাখি, সেই লোহাটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় বা মরিচা তৈরি হয়, ঠিক আছে। তো মরিচাটা কীভাবে তৈরি হয়? আচ্ছা, আমরা যখন লোহাটাকে বাতাসে রাখবো কী হবে? লোহাটা ভেঙে যাবে, ভেঙে 2টা ইলেকট্রন দান করে আয়রন 2+ তৈরি হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এভাবে থেকে গেল। এবার কী হবে? বাতাসের অক্সিজেন, তারপরে পানি, অক্সিজেন আর ওই 2 ইলেকট্রন মিলে কী তৈরি করবে? ওএইচ তৈরি করবে, ঠিক আছে। ওএইচ
আয়ন তৈরি করবে, আচ্ছা হাইড্রোক্সাইড তৈরি করবে। এখন এই হাইড্রোক্সাইডটা আর এই আয়রনটা বিক্রিয়া করবে, এবং এই হাইড্রোক্সাইড আর এই আয়রনটা বিক্রিয়া করে কী তৈরি করবে? ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করবে। এখন এই ফেরাস হাইড্রোক্সাইড এর সঙ্গে পানি আবার অক্সিজেন যুক্ত কী তৈরি করবে? Fe2O3 আর 3 অণু পানি, এটাকে বলা হচ্ছে মরিচা। Fe2O3 আর 3 অণু পানি, এটাকে বলা হচ্ছে মরিচা। ঠিক আছে, Fe2O3 আর 2 অণু আর 3 অণু পানি, এটার নাম হচ্ছে মরিচা। তাহলে মরিচা কীভাবে তৈরি হয় বুঝতে পারলাম? প্রথমে আয়রন আমাদের ভাঙে, আয়রন প্লাস হবে, তারপরে কি হবে? এই দুটো ইলেকট্রন পানি আর অক্সিজেনের সঙ্গে মিশে ওএইচ হবে। এখন ওএইচ আর আয়রন মিলে FeOH তৈরি হবে। FeOH পানি আর অক্সিজেন মিলে মরিচা তৈরি করবে। ঠিক আছে, এই মরিচা রোধ করার জন্য আমরা কী করি? গ্যালভানাইজিং করি। ঠিক আছে, জিঙ্কের, মনে রাখবো কোনো একটা জিনিসের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমার দেখবা বইটা খুলে দেখবা যে সব জায়গাতে বলা আছে এরকম একটা করে তড়িৎদ্বার দেওয়া আছে বা দেওয়া আছে, বলা আছে যে একটা পাত্রে রাখা যাবে কি না, বলা আছে আয়রন জিঙ্কের পাত্রে রাখা যাবে কি না, এরকম সব ধরনের ম্যাথ। ঠিক আছে, এই ধরনের অঙ্ক দেওয়া আছে। এখন তোমাকে সেটা হিসাব করে বলতে হবে যে ওই পাত্রে রাখা যাবে কি না। ঠিক আছে, আচ্ছা এখন পাত্রে রাখা যাবে কি না সবসময় মনে রাখবা পাত্র কম সক্রিয় হবে। ঠিক আছে, পাত্র হবে কম সক্রিয়। ঠিক আছে, ঠিক আছে, সবসময় মনে রাখবা পাত্র হবে কম সক্রিয়। এখন পাত্র আর পাত্রীর মধ্যে কথা কি বলে? অবশ্য পাত্রী বেশি কথা বলে, পাত্রী বেশি তোড়জোড় দেখায়, তাই না? আর পাত্র কিন্তু সবসময় চুপচাপ থাকে। ঠিক আছে, ছেলে মানুষ সবসময় চুপচাপ থাকে না। তাহলে একটা পাত্রের উপর কোন একটা জিনিস রাখা যাবে কি না সেটা নির্ভর করবে ওই দ্রবণটার থেকে পাত্রটা কম সক্রিয় হবে। মানে পাত্র যাতে কম সক্রিয় হয় তাহলে রাখা যাবে। একটাই জিনিস দিয়ে সব অঙ্ক হবে, খালি মনে রাখবা পাত্র যেন কম সক্রিয় হয়। আমি যে পাত্রে রাখবো সেই পাত্রটা যেন কম সক্রিয় হয় যে ধাতুটা রাখবো তার থেকে, তাহলে রাখা যাবে। কিন্তু পাত্র বেশি সক্রিয় হলে রাখা যাবে না, সংসারে ঝগড়া হবে। পাত্রের থেকে পাত্র বেশি ঝগড়া করে, তারা কি ওই সংসার টিকবে? টিকবে না। অবশ্যই ছেলেটাকে অবশ্যই কম কথা বলতে, মানে পাত্র কম সক্রিয় হবে তাহলে ওই পাত্রে রাখা যাবে, না হলে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এখন কোন সক্রিয় আর বেশি সক্রিয় কীভাবে বুঝবো? যেই ধাতুটার জারণ বিভব বেশি সেই ধাতুটা বেশি সক্রিয়। ঠিক আছে, তাহলে জারণ বিভব যার বেশি সেটা সক্রিয় বেশি, আর যার জারণ বিভব কম সেটা সক্রিয় কম। যার জারণ বিভব কম তার সক্রিয় কম। এখন তোমার মনে করো দুটা বিজারণ বিভব দেওয়া আছে, তুমি তো বিজারণে যাবে না। মনে করো দুটার বিজারণ বিভব দেওয়া আছে, দুটা ধাতু, মনে করো জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে 0.5 আর দেওয়া আছে আয়রনের বিজারণ বিভব দেওয়া আছে কত? -3। কিন্তু তুমি জানো কি যার জারণ বিভব বেশি সে সক্রিয় বেশি। তুমি জাস্ট শূন্য আস্তে করে এই চিহ্নটা চেঞ্জ করে দিবা, ওটা প্লাস ছিল মাইনাস করে দিলা, মাইনাস ছিল প্লাস করে দিলা, তাহলে কী হলো? আমার বিজারণ থেকে এটা জারণ বিভব পেয়ে গেলাম। তখন দেখবা যে কার শক্তি বেশি, তাহলে যার জারণ বিভব বেশি তার মান বেশি। তখন যদি পাত্রটা যদি আমাদের লোহার হয় এবং লোহার যদি জারণ বিভব কম হয় জিঙ্কের থেকে, তাহলে রাখা যাবে। মানে পাত্রের জারণ বিভব কম হলে রাখা যাবে, কিন্তু পাত্রের জারণ বিভব যদি যে জিনিসটা রাখবো তার থেকে বেশি হয় তাহলে রাখা যাবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো, কালকে আর বাকি অবধি করে দেবো না।